হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক, একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটা হচ্ছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, যেটা কিনা ম্যাথমেটিক্সের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অঙ্কের জন্য, পুরো ম্যাথমেটিক্সের জন্য অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার সিস্টেম। এর মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি। এর মানে কি? এর মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটা কিনা ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায়। এক যেমন ইম্পর্টেন্ট টপিক, সেরকম এটা খুবই বেসিক একটা টপিক। খুবই বেসিক একটা টপিক নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো এই অধ্যায়টার নাম শুনে, মানে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এটা শুনলে প্রথমত আমাদের মাথায় কি আসবে? যে এই চ্যাপ্টারে মূলত আমরা সংখ্যা অর্থাৎ নাম্বার নিয়ে আলোচনা করব। নাম্বার নিয়ে বেশ কিছু বলা যায় যে অনেক অনেক নিয়ম আমরা শিখব। নাম্বার নিয়ে আমরা অনেক কিছু জানতে চলেছি। সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা, এগুলোই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কথাটা শুনলে আমাদের মাথায় প্রথমত এই চিন্তাগুলো আসে যে এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করতে চলেছি। সংখ্যা নিয়ে অনেক অনেক কিছু আমরা এক্সপ্লোর করতে চলেছি, আমরা অনেক কিছু জানতে চলেছি নাম্বার নিয়ে, সংখ্যা নিয়ে, এগুলোই। তাহলে এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি যখন আমরা চ্যাপ্টারটা শুরু করব, তখন আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, খুবই বেসিক একটা জিনিস। সেটা হচ্ছে হোয়াট ইজ নাম্বার। সেটা হচ্ছে হোয়াট ইজ নাম্বার। হোয়াট ইজ নাম্বার, হোয়াট ইজ নাম্বার, এইটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ নাম্বার অর্থাৎ সংখ্যা বা নাম্বার কি, এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে হোয়াট ইজ নাম্বার বা সংখ্যা কি। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে হোয়াট ইজ নাম্বার, সংখ্যা কি, মানে সংখ্যা মানে আমরা কি বুঝি? আমরা ম্যাথমেটিক্সে অনেক রকম সংখ্যা দেখে থাকি। আমরা প্রতিনিয়ত, প্রতিদিন আমরা সংখ্যাকে নিয়ে চলি। কিন্তু যদি প্রশ্ন করি যে সংখ্যা কি, নাম্বার কি, এই জিনিসটা কি, বিষয়টা কি, নাম্বার এই জিনিসটা কি, বিষয়টা কি, যদি প্রশ্ন করি, তাহলে তার উত্তরটা কি হবে? নাম্বার কি? নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল, নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল ফরম্যাট। নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল ফরম্যাট। নাম্বার কি? নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল ফরম্যাট। নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল ফরম্যাট। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার হাতে, আমার হাতে কটা মার্কার আছে? দুটো মার্কার আছে, তাই তো? আমরা কি করে বলছি দুটো মার্কার? আমরা গুণে, তাই তো? আমরা কাউন্ট করে বলতে পারছি যে আমার এই হাতে দুটো মার্কার আছে। আচ্ছা, তারপরে ধরো আমি বললাম এটা এটা হচ্ছে কালি ভরার, কালি মানে মার্কারে কালি ভরার, মানে কি বলবো, ড্রপ বা কৌটো বলতে পারি। তো কটা রয়েছে? দুটো রয়েছে, ঠিক আছে? ধরো তুমি দোকানে গেছো, তুমি দোকানে গিয়ে ধরো পাঁচটা পাঁচটা ধরো লজেন্স কিনলে। তুমি দোকানে গিয়ে ধরো পাঁচটা লজেন্স কিনলে, পাঁচটা লজেন্স কিনলে, পাঁচটা লজেন্স কিনলে। আমার হাতে দুটো মার্কার রয়েছে, দুটো কালির ড্রপ রয়েছে, তুমি দোকানে গিয়ে পাঁচটা লজেন্স কিনলে। তাহলে আমরা যে এগুলো বলছি, কি করে বলছি? আমার হাতে যে দুটো মার্কার রয়েছে, কি করে বলছি? আমরা কিন্তু গুণে বলতে পারছি, আমরা কিন্তু কাউন্ট করে বলতে পারছি যে এক দুই, ঠিক আছে? তুমি দোকানে গিয়ে পাঁচটা লজেন্স কিনেছো, তুমি কি করে বলতে পারছো? কাউন্ট করে বলতে পারছো, তুমি কিন্তু গুণে বলতে পারছো যে এক দুই তিন চার পাঁচ, আমার হাতে পাঁচটা লজেন্স আছে। অর্থাৎ নাম্বার হচ্ছে কাউন্টেবল ফরম্যাট। নাম্বার হচ্ছে একটা ফরম্যাট। নাম্বার হচ্ছে কি? একটা ফরম্যাট, ঠিক আছে? যার মাধ্যমে আমরা কাউন্ট করতে পারি, যার মাধ্যমে কি আমরা গুনতে পারি, যার মাধ্যমে আমরা
গুনতে পারি, তাই তো? এটা হচ্ছে নাম্বার বা এটা হচ্ছে সংখ্যা। তো নাম্বার বা সংখ্যা মানে কি, ব্যাপারটা আশা করি তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল ফরম্যাট, অর্থাৎ একটা এমন একটা ফরম্যাট যার মাধ্যমে কি আমরা বস্তুগুলোকে, জিনিসগুলোকে আমরা কাউন্ট করতে পারি, কাউন্ট করে বলতে পারি যে এখানে এই জিনিস কয়টা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে নাম্বারের ব্যাপার। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কিন্তু আমরা নাম্বারের ব্যবহার কিন্তু আমরা করে থাকি। যখন খেলাধুলা হয়, যখন ধরো ক্রিকেট হয়, ক্রিকেটের যে স্কোর, ঠিক আছে, ক্রিকেটের যে স্কোর, একটা বলার কত ওভার বল করলো, 3 ওভার 4 ওভার বল করলো, কত রান সে দিয়েছে, কটা উইকেট সে নিয়েছে, এরকম হরেক রকম জিনিস আমরা কিন্তু প্রতিদিনে যা কিছু আমাদের চোখের সামনে থাকে সেগুলো কিন্তু অল অ্যাবাউট নাম্বার, সব কিছু একটা নাম্বার। তুমি যে বইটা পড়ছো সে বইতে কতগুলো পেজ আছে, সে বইতে ধরো 500, 600, 700টা পেজ আছে, তুমি কি করে পড়ছো? দেখবার নাম্বারিং করা থাকে, এটা 1 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ, বই পেজের নাম্বারিং করা থাকে, তো সব হচ্ছে নাম্বার। অর্থাৎ আমাদের জীবনটা বলতে গেলে নাম্বার দিয়ে ঘেরা, একটা সংখ্যা, নাম্বার দিয়ে কিন্তু আমাদের জীবনটা ঘেরা। অল অ্যাবাউট, আমি যদি টাকা পয়সার ক্ষেত্রে বলি তাহলে সেখানেও কিন্তু আমাদের সংখ্যার একটা ধারণা চলে আসে। তুমি দোকানে গিয়ে ধরো 15 টাকার একটা জিনিস তুমি কিনতে গেছো, তুমি দোকানে গিয়ে ধরো 15 টাকা একটা জিনিস কিনতে গেছো, আর তুমি দোকানদারকে দিলে মনে করো 20 টাকা, তো তোমাকে কত টাকা দেবে? 5 টাকা দেবে। তাহলে এই যে হিসাব নিকাশ, এই যে ক্যালকুলেশন, সব কিন্তু নাম্বার দিয়ে কিন্তু হচ্ছে আলটিমেটলি, তাই না? সব কিছু নাম্বার দিয়ে হচ্ছে। এমনকি আমি যদি সময় বা টাইমের ক্ষেত্রে যদি বলি, তাহলে সময়ের যে গণনা, সময়ের যে ক্যালকুলেশন, সেগুলো কিন্তু সব নাম্বার দিয়ে হচ্ছে। যেমন এই 1 মিনিটে 60 সেকেন্ড, তারপর আবার 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, একদিনে 24টা ঘন্টা, তুমি কত ঘন্টা পড়লে, কত ঘন্টা তুমি খেলাধুলা করলে, এগুলো সবই হচ্ছে কাউন্ট করে 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 কিন্তু আমরা যাই। তাহলে আমাদের প্রতিদিন, মানে আমাদের পুরো দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের পুরো জীবনটাই কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার দিয়ে কিন্তু ঘেরা থাকে, সংখ্যা দিয়ে কিন্তু ঘেরা থাকে। তাই নাম্বারকে আমরা কিন্তু চাইলে উপেক্ষা করতে আমরা পারবো না। তাই অবশ্যই আমাদের জানা দরকার, আমরা যে প্রতিদিন এই সংখ্যা দিয়ে আবদ্ধ আছে, আমরা প্রতিদিন যে নাম্বার দিয়ে আবদ্ধ আছে, তো আমাদের এটা অবশ্যই জানা উচিত যে নাম্বারটা তাহলে কি। নাম্বার হচ্ছে একটা কাউন্টেবল ফরম্যাট, সংখ্যা হচ্ছে একটা এমন একটা ফরম্যাট যার মাধ্যমে কি আমরা কাউন্ট করতে পারি, যে কোনো কিছু আমরা কাউন্ট করতে পারি। সেটা টাইম বলো বা সময়ের ক্ষেত্রে বলো। তুমি যদি ক্রিকেট খেলা দেখো, তো সেখানে একটা ব্যাটসম্যান কত রান করলো, একটা টিম কত রান করলো, এক একটা বলার কতগুলো উইকেট নিয়েছে। বা আমি যদি ফুটবলের ক্ষেত্রে বলি, তাহলে একটা ম্যাচে একটা ফুটবলার কতগুলো গোল দিয়েছে, তাই না? সেগুলো তো আমরা কাউন্ট করে বলি। তুমি দেখলে একটা গোল দিয়েছে, তারপর আবার 10 মিনিট পর দেখলে সে একটা গোল দিয়েছে, তাহলে সে কতগুলো গোল দিল? মোট 2টো গোল দিল। তো এরকম ভাবে কত মিনিটে গিয়ে, কত সেকেন্ডে গিয়ে সে গোল দিল, এগুলো দেখবা ক্যালকুলেশন হয়। এগুলো সবই কিন্তু নাম্বার দিয়ে কিন্তু সব ক্যালকুলেশন চলে। তাই আমরা বলতে পারি অল অ্যাবাউট যে ম্যাথমেটিক্স, পুরো অঙ্ক, পুরো গণিত শাস্ত্রটাই একটা নাম্বার, পুরো গণিত শাস্ত্রটাই নাম্বার দিয়ে ঘেরা। পুরো গণিত শাস্ত্র যখন, পুরো ম্যাথমেটিক্স যখন পুরো নাম্বার দিয়ে ঘেরা, তো আমাদের জীবনটাও পুরো নাম্বার দিয়ে ঘেরা অবশ্যই, তাই না? তোমাদের অবশ্যই জানা উচিত যে নাম্বার কি, কাউন্টেবল ফরম্যাট। ওকে, তো আশা করি তোমরা একটা বেসিক ধারণা, একটা খুব বেসিক একটা জিনিস ছিল, খুব বেসিক ধারণা ছিল, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তেমন কোনো কঠিন কোনো কিছু নয়, খুবই সহজ একটা ব্যাপার। তো এবার আমি চলে আসি, তো আমি যখন জেনে গেছি যে নাম্বার কি বা সংখ্যা কি, তাই তো, তাহলে তাহলে আমি যদি একটা বেসিক, একটা সাধারণ একটা প্রশ্ন করছি, যে সাধারণ একটা প্রশ্ন যদি করে থাকি তোমাদের, বলো তো নাম্বার বা সংখ্যা মানে, আমি ধরো তোমাকে বললাম যে যে কোনো একটা সংখ্যা লিখতে, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা লিখতে বোর্ডের মধ্যে। ধরো আমি বললাম যে তুমি ধরো তোমার খাতায় তুমি 5টা সংখ্যা লেখো,
তুমি যে কোনো 10টা সংখ্যা লেখো, যে কোনো রকম তুমি 10টা সংখ্যা লেখো, তুমি 5টা সংখ্যা লেখো বা যে কোনো সংখ্যা লেখো, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, তাহলে আমার মতে যা বলা, আমার মতে 90% কিংবা 99% স্টুডেন্টরা যে সংখ্যাগুলো লিখবে খাতার মধ্যে সেগুলো সব হচ্ছে এরকম, সেগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা, সেগুলো সব হচ্ছে ধরো 1 2 3 4, কেউ ধরো 99, কেউ ধরো 667 লিখলো, ঠিক আছে? কেউ ধরো 512 লিখলো, কেউ ধরো 500, এরকম বিভিন্ন রকম সংখ্যা সে লিখবে। অর্থাৎ আমি যদি কোনো একটা স্টুডেন্টকে বা কাউকে যদি বলি যে ওকে তোমার কাছে একটা খাতা আছে, তোমার কাছে একটা পেজ আছে, তোমার কাছে এরকম একটা পেজ আছে, তো আমি বললাম যে তুমি পেজের মধ্যে, তুমি এই পেজটার মধ্যে তোমার কাছে যে পেজটা আছে সেখানে তুমি 10টা সংখ্যা লেখো, সেখানে তুমি 10টা নাম্বার লেখো, যে কোনো নাম্বার। এরকম না যে 1 থেকে 100-র মধ্যে লিখতে হবে, 1 থেকে 1000-এর মধ্যে লিখতে হবে, এরকম না। পৃথিবীতে অনেক রকম সংখ্যা রয়েছে, তুমি যে কোনো 10টা সংখ্যা লেখো। তো আমি শিওর বলে দিতে পারি যে ওই ছেলেটা বা মেয়েটা যে নাম্বারগুলো লিখবে, যে 10টার যে নাম্বারগুলো লিখবে সেগুলো বেশিরভাগ হবে এরকম, মানে কি সেগুলো বেশিরভাগ হবে ধনাত্মক সংখ্যা, সেগুলো বেশিরভাগ হবে কি ধনাত্মক সংখ্যা, সেগুলো বেশিরভাগ হবে ধনাত্মক, সেগুলো বেশিরভাগ হবে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে কি, যেগুলো আমরা খুব সহজে কাউন্ট করতে পারি, যেগুলো আমরা খুব সহজে কি গুনতে পারি, সেগুলো হচ্ছে কি সব ধনাত্মক সংখ্যা। যেমন একটু আগেই বললাম যে আমার হাতে কটা মার্কার রয়েছে, 2টো মার্কার রয়েছে, তাহলে এই যে সংখ্যা 2, এই যে সংখ্যা 2, এটা কি নেগেটিভ নাম্বার? নিশ্চয়ই না, এটা হচ্ছে কি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক সংখ্যা কোনগুলো, যেগুলো সহজে কাউন্ট করা যায়, মানে অ্যাকচুয়ালি নাম্বার আমরা বলতে পারি, মানে আমরা যাকে অ্যাকচুয়াল মানে নাম্বার আমরা বলতে পারি, ঠিক আছে? ধনাত্মক সংখ্যা মানে যেগুলো আমরা কাউন্ট করতে পারি খুব সহজে, তাই না? আমি যদি বলি যে ধরো আমার কাছে এই মুহূর্তে, আমি একটা কথার কথা বলছি, ধরো আমার কাছে এই মুহূর্তে -5টি লজেন্স রয়েছে। আমার কাছে এই মুহূর্তে কটা লজেন্স রয়েছে? -5। আমার কাছে এই মুহূর্তে -5টি লজেন্স রয়েছে। তাহলে তুমি বলো এই কথার কি আদৌ কোনো লজিক আছে? আমি যদি বলি আমার কাছে -5টি লজেন্স রয়েছে, কোনো লজিক আছে? নেই। কেন নেই? কারণ আমরা কিন্তু এই যে -5 এটা কিন্তু গুনতে পারি না। -1, -2, -3, -4, -5, -6 মানে নেগেটিভে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা কিন্তু আমরা গুনতে পারি না। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন অনুযায়ী আছে। আমরা যখন অঙ্ক করব তখন আমরা হাতে কলমে, আমরা কাগজে পেনে, হাতে কলমে, খাতায় আমরা পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার নিয়ে ক্যালকুলেশন করব ঠিকই, কিন্তু আমরা কি বাস্তবে নেগেটিভ নাম্বার কি গুনতে পারি? আমি যদি বলি ধরো তোমার কাছে -10টি পেন রয়েছে। ধরো তোমার কাছে কটা পেন রয়েছে? -10টি পেন রয়েছে। তাহলে তুমি তোমার বিবেক দিয়ে বলো এই কথার কি কোনো লজিক আছে? আদৌ কোনো লজিক আছে? কোনো লজিক নেই, কারণ আমরা নেগেটিভ নাম্বার গুনতে পারি না। বাস্তব দুনিয়াতে আমরা কিন্তু নেগেটিভ নাম্বার গুনতে পারি না। তাই কাজেই আমি যদি কোনো একটা স্টুডেন্টকে বলি যে তোমার কাছে একটা পেজ রয়েছে, তুমি পেজের মধ্যে যে কোনো 10টা নাম্বার লেখো, তো সে কি লিখবে? বেশিরভাগ 10টা নাম্বারই এরকম ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার সে লিখবে, মানে যেগুলোকে বলা হয় অ্যাকচুয়াল নাম্বার, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, মানে বাস্তবিক সংখ্যা যাকে বলা হয়, বাস্তবিক সংখ্যা যাকে বলা হয়। আর নেগেটিভ নাম্বার বলেও একটা ব্যাপার আছে। নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা এটা শুধুমাত্র হাতে কলমে সম্ভব। কি বললাম? নেগেটিভ নাম্বার বা এই ঋণাত্মক সংখ্যা এটা শুধুমাত্র হাতে কলমে, কাগজে পেনে সম্ভব।
বাস্তবে কিন্তু এই নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা কিন্তু ব্যবহার হয় না। তুমি দোকানে গিয়ে একটা দোকানদারকে গিয়ে যদি তুমি বলো যে আমাকে -200 গ্রাম, আমাকে -200 গ্রাম, আমাকে -200 গ্রাম, ঠিক আছে, ময়দা দাও, আমাকে -200 গ্রাম ময়দা দাও, দোকানদার কি বুঝবে তোমার কথা? বুঝবে না। কিন্তু তুমি যদি বলো আমাকে 200 গ্রাম ময়দা দাও, তাহলে কিন্তু দোকানদারটা তোমাকে দিয়ে দেবে পরিমাপ করে, তাই না? তাহলে এই নেগেটিভ নাম্বারগুলো কিন্তু বাস্তবে কোনো অ্যাপ্লিকেশন নেই বললেই চলে। অ্যাপ্লিকেশন আছে, কোন কোন ক্ষেত্রে আছে সেগুলো বলছি, কিন্তু বাস্তব দুনিয়াতে সাধারণ অর্থে কমন অর্থে সাধারণ অর্থে কিন্তু এই নেগেটিভ নাম্বারে বেশি অ্যাপ্লিকেশন নেই। হ্যাঁ, নেগেটিভ নাম্বার অ্যাপ্লিকেশন আছে, বাস্তব দুনিয়াতে আছে নেগেটিভ নাম্বার অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সাধারণ অর্থে কমন অর্থে, ধরো তুমি একটা সাধারণ মানুষ, তা তোমার কাছে কি নেগেটিভ নাম্বার অ্যাপ্লিকেশন হবে? তোমার কাছে কোনোভাবে অ্যাপ্লিকেশন হবে না, তাই না? আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। তো এইখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, দুটো জিনিস জানতে পারলাম, দুরকম সংখ্যা, একটা কি ধনাত্মক সংখ্যা, আর একটা কি সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই দুটো সংখ্যা আমরা জানতে পারলাম এই আলোচনার মাধ্যমে। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, মানে কি, যেগুলো আমরা খুব সহজেই কাউন্ট করতে পারি, যেগুলো আমরা খুব সহজে কাউন্ট করতে পারি, তাই না? বাস্তবে খুব সহজে কাউন্ট করতে পারি। আর ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা কিচ্ছু না। এই ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কিচ্ছু না। ধনাত্মক সংখ্যা মানে কি, এখানে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে প্লাস, আর ঋণাত্মক সংখ্যা মানে এখানে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে মাইনাস। যেমন এখানে দেখো -10, এখানে চিহ্নটা কি আছে? মাইনাস আছে। আমি এখানে কত লিখেছি বলো? 500। তো এখানে কি আছে? প্লাস আছে। তুমি +500 বলো, তুমি +500 বলো, বা তুমি যদি শুধু 500 বলো, একই ব্যাপার, এটা কোনোভাবে আলাদা নয়। আরে +500 আর 500 মানে একই ব্যাপার, এটা কোনোভাবে কিন্তু আলাদা নয়। আমি যদি +4 লিখি, আমি যদি +4 লিখি, ঠিক আছে, আর কেউ যদি 4 লেখে, দুটো কি আলাদা? একদমই আলাদা নয়, দুটো একই জিনিস, দুটো একই জিনিস। +4 লেখা মানে বা শুধু 4 লেখা মানেও তাই, প্লাসটাকে আর কি লেখা হয় না, ঠিক আছে, মাইনাসটাকে লেখা হয়, মাইনাসটাকে আলাদা করে বোঝাতে হয়, ওই কারণে মাইনাসটাকে লেখা হয়, আর প্লাসটাকে লেখা হয় না, কারণ ওইটাকে আলাদা করে বোঝানো হয় না। তো আমরা দুরকম সংখ্যা জানলাম, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এদের মধ্যে তফাৎ বা ফারাক তেমন কিচ্ছু নেই, শুধু তফাৎ রয়েছে কোথায়? চিহ্ন, সিম্বল, সিম্বলের তফাৎ রয়েছে। ধনাত্মক সংখ্যা প্লাস, আর ঋণাত্মক সংখ্যা মানে কি, ওই সংখ্যাটার আগে একটা মাইনাস চিহ্ন বসে যাবে, ওই সংখ্যার আগে একটা মাইনাস চিহ্ন বসে যাবে, তাই তো? আচ্ছা, তো ধনাত্মক সংখ্যা জানলাম, ঋণাত্মক সংখ্যা জানলাম। এইবারে আমি একটা সংখ্যা এখানে লিখছি, যে সংখ্যাটা আশা করি তোমাদের খুবই পরিচিত। একটা সংখ্যা আমি এখন বোর্ডের মধ্যে লিখছি, এই সংখ্যাটা তোমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে 0। এই সংখ্যাটা কিন্তু খুবই পরিচিত, তাই না? 0, এই সংখ্যাটা কিন্তু খুবই পরিচিত। এবার এই 0, 0 মানে আমরা কি বুঝি? মেন কথা, আমরা একটা কমন, একটা সাধারণ নলেজ নিয়ে আমি কথাটা মানে প্রশ্নটা জিজ্ঞেস করছি, একটা সাধারণ নলেজ নিয়ে, একটা কমন একটা নলেজ নিয়ে, যে 0 মানে কি বুঝি আমরা? 0 মানে সাধারণত আমরা কি বুঝি? 0 মানে আমরা বুঝি কিছু নেই, তাই তো? 0 মানে আমরা কি বুঝি? কিছু নেই। 0 মানে আমরা কি বুঝি? কিছু নেই, তাই তো? 0 মানে সাধারণ অর্থে আমরা এটাই বুঝি। 0 মানে সাধারণ অর্থে একটা কমন নলেজে আমরা এটাই বুঝি যে 0 মানে কি হয়? 0 মানে কিছু নেই। আমি যদি একটা উদাহরণ দিই, আমার এই যে 2 হাত আছে, আমি বললাম যে আমার এই 2 হাতে কয়টা কয়টা বোতল রয়েছে, আমার এই 2 হাতে কয়টা বোতল রয়েছে? তাহলে উত্তরটা কি হবে? আমার এই 2 হাতে একটাও বোতল নেই, তার মানে কি 0টা বোতল রয়েছে, তাই তো? তো এই 0 মানে সাধারণত আমরা এটাই বুঝি যে 0 মানে হচ্ছে কিচ্ছু নেই, কিছু না থাকা অবস্থাকে বলা হয় 0।
তাই তো, এটা হচ্ছে জিরো মানে আমরা সাধারণ অর্থে এটাই বুঝি। তো এইবার এই জিরো নিয়ে কিন্তু অনেক গল্প আছে। এই যে জিরো সংখ্যাটাকে মনে হচ্ছে ছোট, কেন ছোট? কারণ জিরো মানে তো কিছুই নেই, কিচ্ছু নেই বোঝাচ্ছে, নাথিং, নাথিং বোঝাচ্ছে। তো এবার এই জিরো নিয়ে কিন্তু অনেক গল্প আছে। জিরো যদি না থাকতো, জিরো এই সংখ্যাটা যদি না থাকতো, তাহলে কিন্তু জিরো যদি সংখ্যাটা না থাকতো তাহলে কিন্তু ম্যাথমেটিক্সের মানে সূচনা হতো না, অঙ্কের কিন্তু সূচনা হতো না। জিরো থেকে কিন্তু স্টার্ট হয় নাম্বারিং, জিরো থেকে কিন্তু নাম্বারিংটা স্টার্ট হয়, ঠিক আছে? জিরো থেকে কিন্তু নাম্বারিংটা স্টার্ট হয়, জিরো থেকে সংখ্যা গোনাটা শুরু হয়। জিরো যদি না থাকতো অঙ্ক বা ম্যাথমেটিক্সের সূচনা, ম্যাথমেটিক্সের সূত্রপাত কিন্তু হতো না। কেন হতো না আমি বলছি, কেন হতো না আমি বলছি। ধরো আমার এই দু হাতে একটা বোতল নেই, জিরোটা বোতল, জিরোটা বোতল, ঠিক আছে? এবার আমি যদি হাতে যদি একটা বোতল আনি তাহলে কটা হবে? একটা বোতল। যদি আরেকটা বোতল আনি, দুটো বোতল। যদি আমি এখানে তিনখানা বোতল দেখাই তো তিনটে বোতল। এইভাবে শুরু হয়, মানে অ্যাকচুয়ালি বলা হয় কিছু নেই, একদম ফাঁকা একটা শূন্যস্থান, ওইখান থেকে নাম্বারিং করাটা স্টার্ট হয়, ওইখান থেকে নাম্বারিং করাটা স্টার্ট হয়, ঠিক আছে? কিছু নেই, ওইখানে আমি একটা জিনিস দিলাম, তারপর আরেকটা জিনিস দিলাম, তারপর একটা জিনিস দিলাম, আরেকটা জিনিস, এরকম করতে করতে নাম্বারিংটা স্টার্ট হয়। এভাবে নাম্বারিংয়ের প্রসেসটা স্টার্ট হয় ম্যাথমেটিক্সে, ঠিক আছে? তো এই জিরো একটা বলা যায় যে সংখ্যা, কি সংখ্যা, এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা বলবো সেটা আমি পরে আসছি, সেটা আমি পরে আসছি। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই জিরো সংখ্যাটা আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, নামটা খুবই পরিচিত হবে আশা করি। জিরো সংখ্যাটা আবিষ্কার করেছিলেন কে? আর্যভট্ট। জিরো সংখ্যাটা আবিষ্কার করেছিলেন কে? আর্যভট্ট, গণিতজ্ঞ আর্যভট্ট আবিষ্কার করেছিলেন। জিরো এসছিল বলে সেখান থেকে নাম্বারিংটা স্টার্ট হয়েছিল। 0 1 2 3 4 5 এইভাবে কিন্তু নাম্বারিং স্টার্ট হয়। তুমি একটা যে কোনো অঙ্কের বই কিনবে, যে কোনো অঙ্কের বই বললে ভুল হবে, তুমি যখন ছোট ছিলে মনে হয় ক্লাস 1 2তে যখন পড়তে, তো ওইখানে তোমাকে যখন অঙ্ক শেখানো হতো তখন কিন্তু জিরো থেকে শেখানো হতো, একটু মনে করে দেখবে, জিরো, জিরো থেকে কিন্তু শেখানো হতো, 0 1 2 3 4 এইভাবে কিন্তু নাম্বারিংটা স্টার্ট হতো। তো যাই হোক, তো এবার যে মেন আলোচনাতে আসি, যে জিরো সংখ্যাটা কি সংখ্যা, আমরা কি এটাকে ধনাত্মক সংখ্যা বলবো নাকি নেগেটিভ সংখ্যা বলবো? আমি একটু আগে বলেছি, তুমি +4 লেখা, তুমি +4 লেখো আর আরেকজন 4 লিখুক না কেন, দুটো কিন্তু একই, +4 লেখা 4 লেখা কিন্তু একই। তো এই কনসেপ্ট অনুযায়ী, এই কনসেপ্ট অনুযায়ী আমি যদি বলি +0 আর 0 1, তাহলে কি হবে? হ্যাঁ হবে, +0 0 1 হবে, কিন্তু এটা একটু ডাউটফুল, একটু সন্দেহজনক। জিরো আবার এর আগে প্লাস, +0, +0 মানে জিরোর থেকে বেশি বোঝাচ্ছে, প্লাস মানে কি জিরোর থেকে বেশি, তাই তো? প্লাস মানে জিরোর থেকে বেশি বোঝায়। তো +0 মানে নিচে জিরো, আবার ওই জিরো, ওই জিরোর থেকে বেশি মানে আমি আমার থেকে বেশি, এটা কোনো লজিক হবে? আমি আমার থেকে বেশি, এটা কোনো লজিক হবে না। হ্যাঁ, আমার থেকে ভালো কেউ আছে, লজিক হবে, আমার থেকে কমা কেউ আছে, তার লজিক হবে। কিন্তু আমি যদি বলি আমি আমার থেকে বেশি আবার আমি আমার থেকে কম, কোনো লজিক হবে? হবে না। মানে +0 আর -0 এটা কিন্তু লজিক্যাল হয় না। জিরো মানে কি কিচ্ছু নেই, কিচ্ছু নেই তার আবার প্লাস, কিচ্ছু নেই তার আবার প্লাস, মানে আমার হাতে বোতল নেই, জিরোটা বোতল। এবার আমি যদি বলি আমার হাতে রয়েছে +0টা বোতল, এটা কোনো মানে হবে? +0টা বোতল মানে কোনো মানে হবে? আমার হাতে কোনো বোতল নেই, তারও বোতল নেই, এটা কিন্তু কোনো মানে হয় না, ঠিক আছে? তো +0 বা -0 এটার কিন্তু অ্যাকচুয়াল কোনো মানে হয় না। তাই জিরো এটা ধনাত্মক সংখ্যাও নয় আবার ঋণাত্মক সংখ্যাও নয়। কি বললাম? জিরো ধনাত্মক সংখ্যাও নয় আবার ঋণাত্মক সংখ্যা নয়। আমি এই যে ছোট ছোট কথাগুলো বলছি, এই ছোট ছোট কথাগুলো তোমরা নোট করে রাখবে খাতায়।
ছোট ছোট কথাগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, আমি অবশ্যই এখানে লিখে দিচ্ছি। তো তোমরা আমার সাথে সাথে এই কথাগুলো নোট করে রাখবে, তাহলে অঙ্ক করার সময় অনেক সুবিধা হবে। অঙ্ক করার সময় কনসেপ্টগুলো তোমাদের জানা থাকবে এবং অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা কি জানলাম, জিরো ধনাত্মক সংখ্যাও নয় আবার ঋণাত্মক সংখ্যাও কিন্তু নয়, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি, জিরো ব্র্যাকেটে লিখলাম শূন্য, শূন্য এটা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়, ধনাত্মক নয় আবার ঋণাত্মক নয়। ঠিক আছে বন্ধুরা, জিরো এটা ধনাত্মক সংখ্যাও নয় আবার ঋণাত্মক সংখ্যাও নয়, মানে প্লাস জিরো মাইনাস জিরো এটা কিন্তু কোনো কথা হতে পারে না। প্লাস জিরো মাইনাস জিরো এটা কিন্তু অর্থহীন কথা, মিনিংলেস, মিনিংলেস কথা। প্লাস জিরো মাইনাস জিরো এটা কোনো কথা হতেই পারে না। তোমরা একটু এই জিনিসটাকে ভাবনা চিন্তা করে দেখবে যে জিরো মানে কি, কিছু নেই। এবার আমি যদি বলি প্লাস জিরো, প্লাস জিরো মানে কি বোঝায়, কিছু নেই তার আবার প্লাস, মানে প্লাস মানে কি, প্লাস মানে কি বোঝাচ্ছে, বেশি, আর মাইনাস মানে কি বোঝায়, কম, তাই তো? এটা তো আমরা কমন সেন্সে জানি যে প্লাস মানে কি, বেশি বোঝাচ্ছে, আর মাইনাস মানে কি, কম বোঝাচ্ছে। ধরো তুমি পেলে 2 আর আরেকজন তোমার বন্ধু পেল -2, তো কে বেশি নাম্বার পাবে, তুমি বেশি নম্বর পেলে, তাই তো? তো প্লাস হচ্ছে বেশি, মাইনাস হচ্ছে কম। তো এবার আমি যদি বলি প্লাস জিরো, এর মানে কি, জিরো মানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই তার আবার প্লাস, আর মাইনাস জিরো মানে কি, কিচ্ছু নেই তার আবার মাইনাস। এটা কোনো কথা হবে? মিনিংলেস একটা, মিনিংলেস কথা, অর্থহীন কথা। ওইখানে প্লাস জিরো হয় না, মাইনাস জিরো হবে না। তাই আমরা কাজেই বলতে পারি শূন্য বা জিরো এটা ধনাত্মক সংখ্যাও নয় আবার ঋণাত্মক সংখ্যাও নয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা একটা কাজ করবে, তোমরা এই কথাটা ভিডিওতে, তোমরা এই যে কথাটা ভিডিওটা পজ করবে, পজ করে এই কথাটা তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে। কারণ অনেক সময় আমরা যখন এই চ্যাপ্টারের ওপর আপাতত আমি থিওরি করাবো, থিওরি ক্লাস করাবো, আমি কনসেপ্টগুলো বোঝাবো, কিন্তু এই চ্যাপ্টারের ওপর যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, তো তখন দেখবে অনেক ছোট ছোট কোশ্চেন থাকবে যে এমন একটা সংখ্যা বলো, থাকতেও পারে এরকম যে এমন একটা সংখ্যা বলো যেটা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়, তাহলে উত্তর কি হবে, শূন্য বা জিরো। ঠিক আছে, এই কথাটা তোমরা অবশ্যই নোট করে রাখো। আচ্ছা, তো এখান থেকে আমরা যে তিনটে বিষয় জানলাম, প্রথমে জানলাম ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা, এদের মধ্যে তেমন কোনো ফারাক নেই। ধনাত্মক সংখ্যা মানে শুধু চিহ্ন, সিম্বল একটা ব্যাপার আছে যে প্লাস বা সিম্বল না দিলেও চলবে, সিম্বল না দিলেও ওটা ওটা প্লাসই বোঝাবে। আর জানলাম ঋণাত্মক সংখ্যা, এখানেও সিম্পল আছে, একটা সংখ্যার আগে তুমি মাইনাস চিহ্নটা বসিয়ে দাও। ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন দিতে হয়, ওটা আলাদা করে বোঝাতে হয়। আর তুমি ধরো একটা সংখ্যা লিখলে, তুমি কোনো সিম্বল দিলে না, তার মানে ওটা ধনাত্মক সংখ্যায় বোঝাবে। ধরো আমি লিখলাম 610, যে কোনো একটা সংখ্যা বললাম, লিখলাম 610, তো আমি কি কোনো চিহ্ন দিয়েছি, দিইনি, তো এটা কী বোঝাবে, ধনাত্মক সংখ্যা। চিহ্ন দেওয়া বা না দেওয়া মানেও তাই, ধনাত্মক সংখ্যা বোঝাবে। আর ঋণাত্মক সংখ্যা বোঝাতে হলে মাইনাস চিহ্ন দিতে হয়। আর জানলাম কি জিরো, জিরো সম্পর্কে যে একটা ভালো জিনিস জানলাম সেটা হচ্ছে শূন্য ধনাত্মক সংখ্যা নয় আবার ঋণাত্মক সংখ্যা নয়, তাই তো? তো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর এই জিরো সম্পর্কে জেনেছি। এইবারে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা এখন জানতে চলেছি। একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এখন, ইন্টারেস্টিং টপিক আমরা এখন জানতে চলেছি, সেটা হচ্ছে নাম্বার লাইন। সেটা হচ্ছে নাম্বার লাইন,
সেটা হচ্ছে নাম্বার লাইন বা এইটাকে বলা হচ্ছে সংখ্যা রেখা। নাম্বার লাইন বা সংখ্যা রেখা, সংখ্যা রেখা। তো দেখো কথাটা শুনে কি বুঝতে পারছো? অঙ্ক করার সময় যখন কোনো শব্দের সাথে তোমরা পরিচিত হবে, যখন কোনো শব্দের সাথে তোমরা পরিচিত হবে, তো তোমরা জানার চেষ্টা করবে, ওই শব্দটা শুনে তোমরা বোঝার চেষ্টা করবে যে এর মানেটা কি। আমি বললাম এখানে সংখ্যা রেখা, এর মানে কি বোঝাচ্ছে? রেখার মধ্যে সংখ্যা থাকবে, তাই তো? সংখ্যা রেখা এর মানে কি বোঝাচ্ছে? একটা রেখা থাকবে, রেখার মধ্যে সংখ্যা থাকবে, এটাই তো। শব্দ শুনে একটা কমন একটা নলেজ পাওয়া যায় যে কি মানে বুঝতে হবে বিষয়টা সম্পর্কে, তাহলে দেখবে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগবে। তো সংখ্যা রেখা মানে কি? একটা রেখা যার মধ্যে অনেক সংখ্যা রয়েছে। তো আমি একটা রেখা একটা ড্র করলাম, এরকম একটা বড় রেখা একটা ড্র করলাম, এর মধ্যে কি থাকবে? অনেক রকম সংখ্যা থাকবে। আশা করি তোমরা হয়তো সংখ্যা রেখা দেখেছো, বা তোমাদের মধ্যে অনেকে আছে যারা হয়তো প্রথমবার শুনছো সংখ্যা রেখা। তো কোনো অসুবিধা নেই, তোমরা এটা দেখতে থাকো। সংখ্যা রেখায় কি হয় দেখো, মাঝখানে থাকে জিরো। এটা মনে রাখবে, কারণ এই যে সংখ্যা রেখা বা নাম্বার লাইন সম্বন্ধে তোমরা যে জ্ঞানটা অর্জন করছো, তোমরা সংখ্যা রেখা সম্বন্ধে যে কনসেপ্টটা নিচ্ছ, এই সংখ্যা রেখা কনসেপ্ট কিন্তু অনেক দূর কাজে লাগবে, অনেক দূর। এটা প্রায় বলতে গেলে ক্লাস 10-এ লাগবে, ক্লাস 11-এ লাগবে, ক্লাস 12-এও লাগবে। এখন তো তোমরা রয়েছো ক্লাস 9-এ, তো 9-এ হয়তো প্রথমবার জানছো বা এর আগেও হয়তো জেনেছো, তো কোনো সমস্যা নেই। 10-এও লাগবে, 11-এও লাগবে, 12-এ লাগবে। সংখ্যা রেখার কনসেপ্ট তেমন কোনো জটিল নয়, খুবই খুবই সাধারণ আর খুবই 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 সহজ। সংখ্যা রেখায় কি হয়, একদম মাঝখানে কি থাকে? শূন্য, বা মাঝখানে কি থাকে? জিরো। জিরোর ডান দিকে, মানে আমার হাতে এই যে ডান দিক, জিরোর ডান দিকে, কি বললাম? জিরোর ডান দিকে, এই যে জিরো, এই জিরোর ডান দিক, এই জিরোর ডান দিক, এই জিরোর ডান দিকে কি হয়? 1 2 3 4 5 6 7 8, তারপর কন্টিনিউ এটা হতেই থাকে। অর্থাৎ তোমরা সহজে বুঝতে পারছো, জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো কীরকম সংখ্যা বলো তো বন্ধুরা? এগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো তোমরা সহজেই কাউন্ট করতে পারবে, এগুলো তোমরা সহজেই কি গুনতে পারবে। তাই এগুলো কি সংখ্যা বলো তো? সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। অর্থাৎ জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো কি সংখ্যা হয় বন্ধুরা? সেগুলো সব ধনাত্মক সংখ্যা হয়। জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো কি সংখ্যা হয়? সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর এটা কি? জিরোর বাঁ দিকে, এই জিরোর বাঁ দিকে যেগুলো থাকবে সেগুলো কি সংখ্যা? ঋণাত্মক হবে, নেগেটিভ হবে, কারণ একদিকে ধনাত্মক সংখ্যা চলে গেছে, তাহলে আরেক দিকে কি সংখ্যা থাকবে? ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা। মানে কি? এইখানে থাকবে -1, তারপর কি থাকবে? -2 -3 -4 -5 -6 -7, কন্টিনিউ এইদিকে চলতে থাকবে এরমভাবে, আর এইদিকে এরমভাবে চলতে থাকবে। তো বন্ধুরা এটা হচ্ছে সংখ্যা রেখা বা নাম্বার লাইন, এটা হচ্ছে সংখ্যা রেখা বা নাম্বার লাইন। সংখ্যা পদ্ধতি যখন আমরা পড়ছি, যখন আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তো অবশ্যই আমাদের সংখ্যা রেখা তো জানতেই হবে, তাই না? তো সংখ্যা রেখা কি? খুবই একটা সহজ ব্যাপার। নাম্বার লাইন বা সংখ্যা রেখা, যার মাঝখানে কি আছে? শূন্য, বা মাঝখানে কি আছে? জিরো। আর জিরোর ডান দিকে, জিরোর ডান দিকে কি আছে? যা আছে সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 চলতেই থাকবে, কন্টিনিউ চলতেই থাকবে। এর কিন্তু কোনো শেষ নেই, এর কিন্তু কোনো শেষ নেই, চলতেই থাকবে, কন্টিনিউ চলতেই থাকবে, বহু দূর পর্যন্ত, অসীম চলতেই থাকবে, এটা এর কোনো শেষ নেই। সেরকম একইভাবে জিরোর বাঁ দিকে, জিরোর বাঁ দিকে কি আছে? ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। জিরোর বাঁ দিকে এইদিকে কি আছে? ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার।
এরও কিন্তু কোনো শেষ নেই। দেখো -1, -2, -3, -4, -5, -6, -7 চলতেই থাকবে কন্টিনিউ। এইদিকেও কোনো শেষ নেই আর এইদিকেও কিন্তু কোনো শেষ নেই। তাহলে তোমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ব্যাপারটা জিরোর ডান দিকে থাকবে পজিটিভ আর জিরোর বাঁ দিকে আছে নেগেটিভ। জিরোর ডান দিকে পজিটিভ আর জিরোর বাঁ দিকে কি আছে? নেগেটিভ আছে। খুবই সিম্পল আর খুবই সহজ একটা বিষয়। তো একটা সংখ্যা রেখা বা একটা নাম্বার লাইনের মাঝখানে কি আছে? জিরো। ডান দিকে কি আছে? সব ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। আর বাঁ দিকে কি আছে? নেগেটিভ নাম্বার বা সব হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এইবার আমি আস্তে আস্তে ব্যাপারগুলো বোঝাই। আচ্ছা, তো এবার তোমরা বলো যে এই যে ধনাত্মক সংখ্যা মানে কি? এই 1, 2, 3, 4, 5 চলতেই থাকবে, এর তো কোনো শেষ নেই, আচ্ছা, তো তুমি বলো এই যে ধনাত্মক সংখ্যা অর্থাৎ জিরোর ডান দিক থেকে শুরু হচ্ছে, আর একদম অসীম পর্যন্ত চলতেই থাকছে। তো এই ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয়, একটু ভালো করে শুনবে, ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। দেখো, কোনো ভয় পাবে না, কোনো সন্দেহ করবে না, কোনো ডাউট হবে না। স্বাভাবিক সংখ্যা কথাটা শুনে তোমরা বুঝতে পারছো, স্বাভাবিক মানে কি? নর্মাল, অর্থাৎ যেগুলো বাস্তবিক সংখ্যা, তাই তো? যেগুলো বাস্তবিক সংখ্যা, যেগুলো বাস্তবে আমরা ব্যবহার করতে পারি, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একদম নর্মাল, ন্যাচারাল নাম্বার, নর্মাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাই না? যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি। মানে এক কথায় আমি যদি বলি ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাকে বলা হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে কি বলা হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক সংখ্যাকে কি বলা হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তো এবার তোমাদের কাছে একটা ছোট প্রশ্ন, স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে কি? ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। মানে কি? আমি যদি এই কথাটাকে আরেকটু সুন্দরভাবে বলতে চাই, কি বলবো? জিরোর ডান দিকে, শূন্যের ডান দিকে, জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই তো? জিরোর ডান দিকে বা শূন্যের ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কি সংখ্যা? সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা। তো এইবার তোমাদের কাছে একটা প্রশ্ন, যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? আচ্ছা, এটা একটু মুছে গেছে। তোমাদের কাছে একটা ছোট প্রশ্ন, যে আমি এখানে লিখছি, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা বলো তো দেখি, কেমন তোমরা বুঝতে পারলে? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। আগে তোমরা ভাবো, আগে তোমরা চিন্তা করো, স্বাভাবিক সংখ্যা মানে কি ছিল? দাদা কি বলেছিল স্বাভাবিক সংখ্যা নিয়ে? স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যের ডান দিকে, অর্থাৎ এই সাইডটুকু, এই যে যেখান থেকে আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি সেখান থেকে, মানে 1, 2, 3, 4, 5, অর্থাৎ এক থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত। কেন বলছো অসীম পর্যন্ত? এর তো কোনো শেষ নেই, এর তো কোনো অন্ত নেই, এর কোনো শেষ নেই, তাই তো? তো জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কি সংখ্যা? সেগুলো হচ্ছে সবই ধনাত্মক সংখ্যা। আবার এই ধনাত্মক সংখ্যাগুলোকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এবার আমার প্রশ্ন, যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তাহলে কোনটা? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা?
এক। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? এক। কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে ভাই? স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে, তাই না? স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 2 3 এভাবে চলতেই থাকে স্বাভাবিক সংখ্যা। তাহলে শুরু হচ্ছে এক থেকে, তাহলে ওটাই তো সব থেকে ছোট, তাই না বন্ধুরা? তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? এক। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? এক। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? এক। ওকে, আচ্ছা। আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে গেছি যে এক। এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি, বলো তো এবার দেখি কেমন বুঝেছ। সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? দেখো একটু লজিক্যালি ব্যাপার আছে। আমি কি বলছি? সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 100। ধরো আমার মনে আসলে 100। আচ্ছা 100 কি সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা? 100-র পরে কি আর কোনো সংখ্যা নেই? 100-র পরে 101 নেই? 101-এর পর কি 102 নেই? আছে। তাহলে কি 1000 সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা? নিশ্চয়ই না। 1001 আছে, 1002 আছে। তাহলে কি 1 লক্ষ? না। 1 কোটি? না। 10 কোটি? না। 100 কোটি? না। 1 বিলিয়ন? না। 10 বিলিয়নও আছে। 10 বিলিয়ন? না। 50 বিলিয়ন? না। 1 ট্রিলিয়ন? না। 10 ট্রিলিয়ন? না। তাহলে এর কিন্তু কোনো শেষ নেই। শেষ আছে? কোনো শেষ নেই। অসীম পর্যন্ত এ কিন্তু চলতেই থাকছে, এরকমভাবে চলতেই থাকছে, চলতেই থাকছে, তো চলতেই থাকছে। এর কিন্তু কোনো থামার শেষ নেই, এ কিন্তু চলতেই থাকছে। তাই যদি প্রশ্ন করা হয় বা আমি ধরো কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, তো আমি ধরো প্রশ্ন এখানে আনলাম যে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, এর কোনো উত্তর হবে? এর কোনো উত্তর হবে না, কারণ সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা নেই। কারণ সব থেকে বড় যে সংখ্যাটা সেটা এখনো আবিষ্কার করা যায়নি। এটা আবিষ্কার করা সম্ভবই না, অসম্ভব। কেননা ধরো তুমি একটা সংখ্যা বললে, ধরো তুমি বললে 2 ট্রিলিয়ন, ধরো তুমি বললে 2 ট্রিলিয়ন, তাই আমি বললাম 100 ট্রিলিয়ন। আমার একটা বন্ধু বলল 1000 ট্রিলিয়ন। শেষ নেই ভাই, শেষ নেই। ঠিক আছে? তো সব থেকে বড় স্বাভাবিক সংখ্যার কিন্তু কোনো শেষ নেই। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্বাভাবিক সংখ্যা মানে কি? কিছুই না, কিচ্ছুই না। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা রেখায়, সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। সেটাকেই নাম দেওয়া হয়েছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তাছাড়া কিচ্ছু না। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? এক। উত্তর হবে, উত্তর হচ্ছে এক। আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? এর কোনো উত্তর নেই, কারণ সবচেয়ে বড় যে সংখ্যা কোনটা ওটা আদৌ আবিষ্কার করা যায়নি। ওটা অসীমগামী, ওটা চলতেই থাকছে। এদিকে এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নটা চলতেই থাকছে, অসীম অসীম চলতেই থাকছে, তো চলতেই থাকছে। আচ্ছা, হলো স্বাভাবিক সংখ্যা আমরা জেনে গেলাম যে স্বাভাবিক সংখ্যা কি। আচ্ছা, এইবারে আরেক রকম সংখ্যা সম্বন্ধে জানবো। আচ্ছা, তার আগে আমি একটা ছোট প্রশ্ন করি। তার আগে একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা। এই যে বেসিক জিনিসগুলো যে বোঝাচ্ছি আমি, এই বেসিক জিনিসগুলো আমি যে বোঝাচ্ছি, তোমরা কিন্তু খুবই ভালোভাবে এটা বুঝবে বেসিক জিনিসগুলো, কারণ এই বেসিক জিনিসগুলো খুব কাজে লাগবে যখন আমি ধরো কোশ্চেন প্র্যাকটিস করাবো। এরকম ছোট ছোট কোশ্চেন আছে, যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, এমন একটা সংখ্যা বলো যেটা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, সেটা কি? জিরো। ঠিক আছে? অবশ্য এই ভিডিওটা যখন আমি শেষ করব, মানে এই ভিডিও টপিক যখন শেষ হয়ে যাবে, তখন আমি এই ভিডিও থেকে
যে জিনিসগুলো শিখলাম তার উপরে আমি কোশ্চেন করাবো। তাহলে কি হবে, যে টপিকগুলো করিয়েছি সেগুলো তোমাদের মাথায় থেকে যাবে, আজীবন থেকে যাবে। ঠিক আছে, তো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? দেখি তোমরা উত্তর বলো। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা মানে কি? সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার কি হতে পারে ভাবো একটু। সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার কি হতে পারে? সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার, দেখো দুটো অপশান, আমি অপশান দিই, দুটো অপশান, নাম্বার এ -1 আর নাম্বার বি। নাম্বার বি হচ্ছে নাম্বার বি হচ্ছে অসীমগামী, মানে চলতেই থাকছে, এটা অন্তহীন, এটা চলতেই থাকছে, অসীমগামী। তো সঠিক উত্তর কোনটা? সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? একটু ভাবো, একটু চিন্তা করো, তারপর আমি উত্তরটা বলছি। দেখো, জিরোর বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার, এটা তো আমরা জানি। শুরু হচ্ছে কি থেকে? -1, -2, -3, -4, -5, -6, -7 চলতেই থাকছে। তো আমি একটা কথা বলে রাখি, একটা ক্লু দিচ্ছি তোমাদের, একটা ক্লু। সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যার উল্টো। এটা হচ্ছে একটা ক্লু। কি বললাম? ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যার উল্টো। সিম্পল ব্যাপার ভাই। এই যে 1 আর -1 কি হবে? উল্টো। 2 আর -2 উল্টো। 3 আর -3 উল্টো। একটা ক্লু দিলাম। এবার তোমরা খুঁজে দেখো যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? উত্তরটা হবে, বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে -1। উত্তরটা হবে -1। উত্তরটা কত হবে বন্ধুরা? উত্তর হবে -1। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা, সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার -1। -1, কারণ একটা ক্লু দিয়েছিলাম যে ঋণাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যার উল্টো। ধনাত্মক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছিল? সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি হবে? স্বাভাবিক সংখ্যার উল্টো। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা। এটুকু তো ক্লিয়ার। তো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? -1। আর সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? 1। দুটো কিন্তু উল্টো। এই হচ্ছে একটা ক্লু, এই ক্লুটা মাথায় রাখবে। তো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? -1। আর সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কোনটা? উত্তর কি হবে? তখন হবে অসীমগামী। তখন হবে অসীমগামী। ওকে, তো আশা করি এই স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, লাস্ট একটা সংখ্যা জানিয়ে দিচ্ছি, লাস্ট একটা সংখ্যা জানাচ্ছি, সেটা হচ্ছে 0। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। এই 0 থেকে অসীমগামী, অর্থাৎ 0 থেকে অসীমগামী মানে কি? 0, 1, 2, 3, 4, 5, 6 চলতেই থাকছে। মানে এক কথায় জিরো এবং স্বাভাবিক সংখ্যা, তাই না? এক কথায় 0 এবং স্বাভাবিক সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা। এক কথায় 0 এবং সমস্ত স্বাভাবিক সংখ্যা। এই পুরো সংখ্যা দলকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। এই পুরো সংখ্যা দলকে কি বলা হচ্ছে? অখণ্ড সংখ্যা। কি বললাম? 0 আর স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, পুরো স্বাভাবিক সংখ্যার দলটাকে নিয়ে নিলাম, আর স্বাভাবিক সংখ্যার দলের মধ্যে আমি 0কে ঢুকিয়ে দিলাম। তাহলে পুরো যে সংখ্যার দল হয়ে যাবে, তখন সে সংখ্যা দলটার নাম কি হয়ে যাবে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। তাহলে এবার তোমরা বলো তো দেখি, সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা? এক্স্যাক্ট 0। বুঝতে পেরেছ? তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম?
যদি আমরা একদম প্রথম থেকে মনে করে দেখি আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, একটু প্রথম করে দেখো, প্রথম থেকে একটু মনে করে দেখো। তাহলে আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম সংখ্যা কি, তাই তো? তাহলে আজকে ভিডিওতে আমরা একদম প্রথম থেকে যেগুলো শিখলাম সেগুলোকে আমরা একবার রিভাইজ দিয়ে নিই। তাহলে কি হবে, আজকে টপিকটা তোমাদের কি বলবো, আজকের টপিকটা তোমাদের মনে থাকবে, অনেক দিন মনে থাকবে, বা আজকের টপিকটা তোমার লং টাইম মেমোরিতে চলে যাবে, লং টাইম মেমোরিতে চলে যাবে, আজকের টপিকটা লং টাইম মেমোরিতে চলে যাবে। তো আজকে আমরা প্রথমে শিখলাম সংখ্যা। সংখ্যা কি সেটা শিখলাম, যে সংখ্যা হচ্ছে কাউন্টেবল ফরম্যাট। তারপরে শিখলাম এই যে ধনাত্মক সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা, একবারেই বলে দিচ্ছি স্বাভাবিক সংখ্যা। তারপরে এই যে ঋণাত্মক সংখ্যা। তারপরে আমরা জিরো, জিরো নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম, যে জিরো হচ্ছে এমন একটা সংখ্যা মানে যেটা ধনাত্মকও না আবার ঋণাত্মকও না। তাহলে কি সংখ্যা? জিরো, অখণ্ড সংখ্যা। এখন আমরা বলতে পারছি অখণ্ড সংখ্যা, তখন তো আমরা বলতে পারিনি, তো যাই হোক। তারপরে আমরা একদম শেষে শিখলাম কি সংখ্যা রেখা। সংখ্যা রেখা। তো এই টপিকগুলো কিন্তু আজকে ভিডিওতে আমি কভার করলাম, আজকে ভিডিওতে কভার করলাম এই টপিকগুলো। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি আজকে থেকে শুরু হয়েছে। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে একদম প্রথম পার্ট বা প্রথম ভিডিও। তো এখানে একদমই বেসিক ছোট ছোট এবং খুবই সহজ আর সিম্পল জিনিস থেকে আমরা কিন্তু শুরু করেছি, একদম না জানা থেকে শুরু করেছি। না জানা থেকে শুরু করে আমরা এক্সপার্ট লেভেলে চলে যাব, না জানা থেকে শুরু করে এক্সপার্ট লেভেলে চলে যাব, তাই না? তোমরা যখন কোনো গেম খেলো, ঠিক আছে, তো যখন কোনো গেম খেলো, ধরো তোমরা ক্রিকেটের গেম খেলছো বা ফুটবলের গেম খেলছো, ঠিক আছে, তো যখন তোমরা গেম খেলো বা ফাইটিংয়ের কোনো গেম খেলছো, তো তখন তোমরা কি করো? প্রথম ধরো গেমটা ডাউনলোড করেছো, তো তোমরা গেমটা খেলতে বসেছো, তো তোমরা কি একদম হার্ড লেভেলে চলে যাও? তোমরা কি প্রথমে এক্সপার্ট লেভেলে চলে যাও? নিশ্চয়ই না। তোমরা প্রথমে ইজি লেভেলে খেলো, তাই না? বেশিরভাগ তাই করে, ইজি লেভেলে খেলে, একদম সহজ লেভেলে। তো আমি একদম ইজি লেভেল থেকে শুরু করেছি, ইজিরও ইজি লেভেল থেকে শুরু করেছি, না জানা থেকে। কারণ সংখ্যা থেকে শুরু করেছি, তো না জানা থেকে যে সংখ্যা কি সেইখান থেকে শুরু করেছি আমরা, ঠিক আছে। তারপরে সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলো জানলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই টপিক। তো আজকের ভিডিওর টপিক থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, যে বিষয়গুলো বুঝতে পেরেছি, তার উপর আমি বোর্ডে বেশ কিছু প্রশ্ন লিখছি, বেশ কিছু কোশ্চেন লিখছি। সেই কোশ্চেনগুলো তোমরা এখনই বসে সলভ করবে, ঠিক আছে, এখনই বসে তোমরা সমাধান করবে কোশ্চেনগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও যে টপিক, আজকের ভিডিওতে আমি যে টপিকগুলো আলোচনা করলাম তার উপর এই 4টে গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে কোন সংখ্যা ধনাত্মক নয় আবার ঋণাত্মকও নয়? খুবই ইজি উত্তর। কোন সংখ্যা ধনাত্মক নয় আবার ঋণাত্মকও নয়? উত্তর হবে 0, 0। উত্তর হবে কি 0 বা 0 বলতেও পারো। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? মনে করে দেখো 1। আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? উত্তর হবে, এটা কোনো উত্তরই হতে পারে না, এটা মানে এটা এটা কোনো প্রশ্ন হতে পারে না, তাই তো? এটাই হবে উত্তর। উত্তরে লিখবো এটা কোনো প্রশ্ন হতে পারে না, যে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, এটা কোনো প্রশ্ন হতে পারে না। কারণ সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি বা আজ পর্যন্ত খোঁজা সম্ভব হয়নি, এখনো এটা অসীমগামী। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? উত্তর হবে -1, -1। আর অখণ্ড সংখ্যা কোনগুলি? অখণ্ড সংখ্যা কোনগুলি? স্বাভাবিক সংখ্যার যে দলটা আছে, স্বাভাবিক সংখ্যার দল মানে কোনটা বন্ধুরা? 1 2 3 4 5, মানে 1 থেকে শুরু করে একদম চলতেই থাকছে। তো এই স্বাভাবিক সংখ্যার দলের মধ্যে যখন আমি শূন্যকে অ্যাড করে দেব, তখন পুরো সংখ্যার দলটা হয়ে যাবে অখণ্ড সংখ্যার দল। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলি? 0 1 2 3 চলতেই থাকছে,
এগুলো হচ্ছে সব অখণ্ড সংখ্যা। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি অনেক ভালো লেগেছে। আশা করি যে টপিকগুলো আমি বুঝিয়েছি খুবই সহজ আর সিম্পল টপিক ছিল। আশা করি তোমরা খুব সহজেই এটাকে রপ্ত করতে পেরেছো, খুব সহজে এটাকে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে, খুব যদি উপকারে আসে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে কোনো অসুবিধা হয়েছে কিনা, আদৌ কোনো জায়গায় অসুবিধা আছে নাকি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে অসুবিধা আছে। এবার যদি অসুবিধা থাকে তখন কি করবে, এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাবে, ডেসক্রিপশনে গিয়ে আমার জিমেলের লিঙ্ক আছে, মানে আমার ইমেলে গিয়ে তোমরা মেসেজ করে দেবে যে দাদা এইখানে আমার অসুবিধা হয়েছে। তো তখন আমি সেটা অবশ্যই পরের ভিডিওতে এসে অসুবিধাটা আমি আবারও ক্লিয়ার করে দেব। তো অবশেষে বলতে চাই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে অবশ্যই পাশে থাকবে, কারণ এরকম আরও অনেক ভালো নিত্য নতুন কন্টেন্ট প্রতিদিন আসতে চলেছে এই চ্যানেলে। তো তোমরা সবাই অনেক ভালো থাকবে। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তাহলে ওকে, বাই।